নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। অষ্টম শ্রেণীর অতীত এবং ঐতিহ্য অর্থাৎ ইতিহাস বইতে চ্যাপ্টার নাম্বার 2, যেটা হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান, এখানে লাস্ট দুটো টপিক আমাদের বাকি থেকে গেছে, অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্য বিলোপ নীতি। এই দুটো কমপ্লিট করলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো এবং তোমরা পছন্দ করছো, তাদেরকে বলে রাখি, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় আমি ক্লাস 8-এর হিস্ট্রির ওপরে একটা করে ভিডিও আপলোড করব এই চ্যানেলে। তো অবশ্যই এই সময় দেখো, প্রতি সপ্তাহে একটা করে আমি ইতিহাসের ওপর ভিডিও এরপর থেকে পর আপলোড করব। এবং আগের যারা ভিডিওগুলো দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে ক্লাস 8-এর একটা সেকশন পাবে, সেখানে দেখবে অষ্টম শ্রেণীর ইতিহাস, অষ্টম শ্রেণীর ভূগোলের প্লেলিস্ট করা রয়েছে। তো ইতিহাসের যে প্লেলিস্ট, সেখানে আগের ক্লাসগুলো পেয়ে যাবে। আমি এই পুরো বইটা লাইন বাই লাইন পড়িয়ে প্রত্যেকটা চ্যাপ্টার সহজভাবে বুঝিয়ে তোমাদেরকে ইতিহাসের জন্য তৈরি করব, যাতে তোমাদের মুখস্থ পড়তে সুবিধা হয়, ইতিহাস বিষয়টা ইন্টারেস্টিং লাগে এবং তোমাদের যে পরীক্ষাতে যেরকম কোশ্চেন আসে সেইগুলো নিয়েও আমি ডিসকাস করব। তো এই চ্যানেল এই এই যে প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে রাখছি, সেখান থেকেও তোমরা খুঁজে পেয়ে যাবে। এছাড়া তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও, তাহলেও আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক এবং শেয়ার অবশ্যই করো। তোমাদের একটা লাইক এই ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ বৃদ্ধি করে দেয়। অবশ্যই একটা লাইক করে আমাকে হেল্প করো। আমরা আজকে 28 নম্বর পেজ এই বইয়ের, সেখান থেকে পড়া শুরু করবো। তার আগে অব্দি অলরেডি কমপ্লিট করে এসেছি। তো প্রথম যেটা বলা হচ্ছে, কোম্পানি শাসনের বিস্তার, ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা। ফার্স্ট অফ অল, এই ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা কি সেটা এক কথাতে আমরা বলে নেবো, মানে বুঝে নেবো, তারপরে এখানে কি লেখা রয়েছে সেটা বলছি। আমরা কি দেখেছিলাম যে এই সময়, যে সময়টার কথা আমরা পড়ছি, বাংলাতে দুটো বড় যুদ্ধ হয়ে গেছে। সেখানে তারা সেই অঞ্চলের যারা শাসক ছিল তাদেরকে হারিয়ে দিয়েছে। এবার তারপরে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সেই সমস্ত অঞ্চলগুলোকে ডাইরেক্ট শাসন করেনি, নিজেরা এসে সেখানে রাজা হয়ে যায়নি। তারা একটা নতুন বুদ্ধি নেয়। তারা কি করে, সেখানকার যে রাজা ছিল তাকে সেখানে রেখে দেয়, কিন্তু তার দরবারে একজন করে রেসিডেন্স রেখে দেয়, অর্থাৎ একজন করে ব্রিটিশ অফিসারকে রেখে দেওয়া হয়। তার কাজ কি ছিল? তার কাজ ছিল হচ্ছে সেই রাজা বা সেই নবাব, সেই বাদশাহ কিভাবে শাসন করছে সেইটাকে কন্ট্রোল করা। যেমন করে অযোধ্যা নবাব যে ছিল, অর্থাৎ সুজাউদ্দৌলা, তার এতে রাখা হয়। বাংলাতে সেম জিনিস করা হয়। তো এটাই হচ্ছে পরোক্ষ শাসন ব্যবস্থা এবং এটাই হচ্ছে ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা। কি বলছে, ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলে ব্রিটিশ কোম্পানির পরোক্ষ শাসন চলতো। এই ব্যবস্থাটাকে পরোক্ষ শাসন ব্যবস্থা বলা হচ্ছে, কারণ ডাইরেক্ট ব্রিটিশরা শাসন করছে না, কোনো ব্রিটিশ ব্যক্তি এখানে শাসন করছে না, করছে শাসন খাতায় কলমে ভারতীয়, কিন্তু সেটাকে চালাচ্ছে হচ্ছে ব্রিটিশরা। নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রাজদরবারের নিজেদের প্রতিনিধি রাখতো কোম্পানি। এই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল। তো এই রেসিডেন্ট কারা? যাদেরকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সমস্ত রাজ্যে নিযুক্ত করত। ব্রিটিশ রেসিডেন্স ব্যবস্থা একটা নতুন ব্যবস্থা ছিল। এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত ক্ষমতার রূপ পেয়েছিল। কোম্পানির নজর এড়িয়ে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ভারতীয় রাজশক্তিগুলোর বিশেষ ছিল না। কোম্পানির সেই নজরদারির কাজটাই চালাতো স্থানীয় ব্রিটিশ রেসিডেন্ট। ধরো কি হচ্ছে, বাংলায় একজনকে, বাংলার সভাতে একজনকে রেসিডেন্স রাখা হলো, অন্যদিকে ধরো যে অন্য একটা বিজিত অঞ্চল, ধরো হায়দ্রাবাদের যে নিজাম, তার সবাই একজনকে রেসিডেন্স রাখা হলো। এবার যদি কোনো সময় বাংলার নবাব চায় যে আমি আর হায়দ্রাবাদ মিলে জোট বেঁধে ব্রিটিশদের সঙ্গে লড়াই করব, সেই সম্ভাবনাই থাকবে না। কেন? কারণ সেখানে যে রেসিডেন্টরা বসে রয়েছে তারা আগে থেকে, প্রথম কথা তো তারা বাধা দেবে, তারা করতে দেবে না। সেকেন্ড কথা, সেইটা যদি একটু শুরু হয় সেই ব্যাপারে কিছু কাজ, সঙ্গে সঙ্গে সে খবর দিয়ে দেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, আর সেটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে, যুদ্ধের মাধ্যমে হোক বা যাই হোক। তো প্রত্যেকটা কাজে, যেখানে নবাব বা বাদশাদের কাজ কি স্বাধীনভাবে সেই অঞ্চলগুলো শাসন করা, কিন্তু তাদেরকে সেই কাজ করতে দেওয়াই হতো না এই নজরদারির মাধ্যমে। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর কোম্পানি বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদের রাজদরবারে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করে। এই রেসিডেন্ট ব্যবস্থা কবে থেকে শুরু হচ্ছে? যখন বক্সারের যুদ্ধে জয়লাভ করে তারপর থেকে। তার আগেও ছিল, কিন্তু এটা অফিসিয়ালি এরকম ভাবে শুরু হয়। তবে সেই সময় রেসিডেন্টরা নিজেদের কাজকর্ম হিসেবে সংযত থাকতেন।
লর্ড ওয়েলেসলির শাসনকালে রেসিডেন্টরা সাবধানতার বদলে অগ্রসী নীতি নিয়েছিলেন। ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। প্রথম পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পাচ্ছি, যে অধীনতামূলক মিত্রতা নীতি, এটা কে চালু করেছিলেন? এটা চালু করেছিলেন ওয়েলেসলি। তো অনেক সময় এবারে এখানে এতদিন অব্দি, এর আগে অব্দি, এই অধীনতামূলক মিত্রতা নীতি হওয়ার আগে অব্দি এই রেসিডেন্টরা সমস্ত কিছুতে হস্তক্ষেপ করতো না। অধীনতামূলক মিত্রতা নীতি চালু হওয়ার পর সমস্ত কিছুতে এই ব্রিটিশ যারা রেসিডেন্ট ছিল তারা হস্তক্ষেপ করতে শুরু করে। এক কথায় বলা যেতে পারে, যারা যে সমস্ত রাজ্যগুলো, যে সমস্ত রাজারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল, তারা পুরোপুরি ব্রিটিশদের আন্ডারে চলে আসে, এবং সেই আন্ডারে এসে আসাটা, সেটা কন্ট্রোলকে করতো এই ব্রিটিশ রেসিডেন্ট বসে সেই রাজ্যে। অনেক সময় রেসিডেন্টরা কোম্পানির সরাসরি এলাকা দখলের জন্য উস্কে দিতে থাকে, তবে লর্ড কর্নওয়ালিস ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্ট ব্যবস্থার অগ্রসর থমে যায়। কিন্তু কর্নওয়ালিস যাওয়ার পরে নতুন করে কোম্পানি এলাকা দখলের কাছে উদ্যোগী হয়। এবার কি হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে রেসিডেন্টসদের কাজ কি ছিল, এরা কি করতো, রাজ্যগুলোকে উস্কানি দিত যে তুমি ওর সঙ্গে গিয়ে লড়াই করো, তুমি ওর সঙ্গে গিয়ে লড়াই করো। তাহলে তার ফলে কি হবে, তার ফলে তার যে সুবিধাটা সেটা ব্রিটিশরা পাবে। ধরো সেই সময় যারা শক্তিশালী রাজ্য ছিল, অর্থাৎ মারাঠারা সেই সময় শক্তিশালী ছিল, তারপরে মহীশূর, এরা সেই সময় শক্তিশালী ছিল। যারা কম দুর্বল ছিল, যেমন হায়দ্রাবাদের নিজাম, তাকে বললো যে মারাঠাদের আক্রমণ করে দাও। উদাহরণ দিচ্ছি এটা আমি, মারাঠাদের আক্রমণ করে দাও। নিজাম গিয়ে আক্রমণ করলো মারাঠাদের। এবার মারাঠাদের যখনই আক্রমণ করবে, মারাঠারা ছেড়ে দেবে না, মারাঠারা পাল্টা আক্রমণ করবে নিজামকে। যখনই আক্রমণ করবে তখন ব্রিটিশরা বলতো, আরে নিজামকে আক্রমণ করা হয়েছে, নিজাম তো আমার আন্ডারে, ব্রিটিশদের আন্ডারে রয়েছে, তাহলে তাকে আক্রমণ করা মানে আমাদেরকে আক্রমণ করা। তো ব্রিটিশরা সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতো, যে তাদেরকে, মারাঠাদেরকে বা যারা বিপক্ষ রয়েছে তাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করতো। তো এইভাবে তারা কাজ করতো। তো আমরা যেটা পড়বো, এত অব্দি পড়লাম। পরোক্ষ শাসন কায়েমের বিভিন্ন এলাকাকে সরাসরি কোম্পানির অধীনে এলাকা হিসেবে দখল করে নেওয়ার উদ্যোগ শুরু হয়। লর্ড ডালহাউসির সত্ত্ব বিলোপ নীতি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার এই দুটো নীতি কি এটা আলোচনা করবো। দুটো পয়েন্ট আমরা প্রথমে পেয়ে যাচ্ছি, যে কর্নওয়ালিসের সময় একটা ব্যবস্থা চালু হয়, ওয়েলেসলির সময় একটা ব্যবস্থা চালু হয় যেটার নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, আর একটা হচ্ছে ডালহাউসির সময় একটা নীতি চালু হয় যেটার নাম হচ্ছে সত্ত্ব বিলোপ নীতি। তো প্রথম যেটা বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতা এবং সত্ত্ব বিলোপ নীতি কি, দেশীয় রাজ্য দখলের উদ্যোগ। বেসিক্যালি এটা কি, এটা হচ্ছে দেশীয় যে রাজ্যগুলো ছিল, হায়দ্রাবাদের নিজাম মানে নিজামের যে রাজ্য, তারপর হচ্ছে মহীশূর, মহারাষ্ট্র মানে মারাঠাদের যে রাজ্য, এগুলোকে ডাইরেক্ট এবার দখল করার যে পলিসি সেটা চালু হয় এই নীতিগুলোর মাধ্যমে। ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসন বিস্তার প্রক্রিয়ায় অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্ত্ববিলোপ নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিভিন্ন আঞ্চলিক শক্তি কখনো স্বেচ্ছায়, কখনো বা যুদ্ধে হেরে যাওয়ার ফলে এই দুটি নীতির অগ্রাসনের শিকার হয়েছিল। একদিকে হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, অন্যদিকে মহীশূরের শাসক টিপু সুলতান এই নীতির বিরোধিতা করার জন্য কোম্পানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। এছাড়া মারাঠা, শিখ ও অন্যান্য বিভিন্ন রাজশক্তিগুলো নানাভাবে এই অগ্রসী নীতি দুটির মুখে পড়েছিল। তো আমরা এখান থেকে কয়েকটা রাজ্যের নাম জানতে পারছি, যেমন হায়দ্রাবাদের নিজাম, যেমন মহীশূরের শাসক টিপু সুলতান, এছাড়া হচ্ছে মারাঠারা, শিখরা, এই সমস্ত জাতিগুলো, এই সমস্ত শক্তিগুলো অধীনতামূলক মিত্রতা নীতি নিতে কেউ বাধ্য হয়েছিল, কেউ বা স্বেচ্ছায় নিয়েছিল। যেমন হায়দ্রাবাদের নিজাম, সে নিজের ইচ্ছাতেই এই নীতি গ্রহণ করেছিল। এবার কেন গ্রহণ করেছিল সেই সময়ের ভিত্তিতে আমরা যে সময়ের কথা আলোচনা করছি তখন অলরেডি পলাশির যুদ্ধ হয়ে গেছে। সেই সময়তে ব্রিটিশরা ধীরে ধীরে শক্তিশালী একটা জাতিতে পরিণত হচ্ছিল, তারা ধীরে ধীরে ভারতে রাজনীতিতে শক্তিশালী একটা জায়গা দখল করছিল। অন্যদিকে ভারতে তখন কোনো বড় শাসন ছিল না, মানে পুরো ভারতে একটাই কোনো বড় শক্তি, একজন রাজা শাসন করছে এরকম ছিল না, ছোট ছোট অনেকগুলো রাজ্য ছিল। যেমন আমরা যদি উত্তর দিকে দেখি, উত্তর দিকে আমরা দেখেছিলাম বাংলা একটা শক্তি ছিল। তারপরে দিল্লির যে মুঘল সাম্রাজ্য সেটা ততদিনে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, তাদের শাসন শুধুমাত্র দিল্লি এবং আশেপাশের অঞ্চলে রয়েছে। যে দিল্লির সুলতান মানে মোগল বাদশাহ সারা দেশ শাসন করতো, এরকম শক্তি সেই সময় ছিল না, তো দিল্লি সেই সময় দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে দেখেছিলাম অযোধ্যা বলে একটা রাজ্য, সেই তারা স্বাধীনভাবে শাসন করছিল। হায়দ্রাবাদ বলে একটা নতুন রাজ্য তৈরি হতে আমরা দেখেছিলাম। এদিকে পশ্চিম দিকে মহারাষ্ট্র, গুজরাট অঞ্চলে মারাঠারা খুব শক্তিশালী এবং প্রচন্ড বেশি তারা শক্তিশালী ছিল। অন্যদিকে তাদের নিচে হচ্ছে মহীশূর বলে একটা নতুন রাজ্য তৈরি হয়েছিল। নিচে কর্ণাটক বলে একটা জায়গা ছিল, সেই
জায়গাতে একটা শাসক ছিল, আরকট বলে একটা ছোট শাসন ছিল। এবার এদের মধ্যে কয়েকটা শক্তি ছিল খুবই শক্তিশালী, আবার কয়েকজন ছিল অত বেশি শক্তিশালী ছিল না। যেমন আমরা যদি দেখি সেটা হচ্ছে মহীশূর। মহীশূর খুবই শক্তিশালী ছিল। অন্যদিকে যেমন মারাঠারা, এরা কি করছিল সেই সময়, যেহেতু এরা বেশি শক্তিশালী ছিল, তারা একটু 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 করে জায়গা দখল করছিল। অন্যদিকে হায়দ্রাবাদের নিজাম হোক, কর্ণাটক হোক, আরকট হোক, বা অন্যান্য ছোট ছোট যে সমস্ত সাম্রাজ্যগুলো ছিল বা রাজারা ছিল, তারা অতটা শক্তিশালী ছিল না। এবার এরা জানতো, ছোট ছোট রাজ্যগুলো জানতো যে আমরা যদি ডাইরেক্ট এদের সঙ্গে লড়াই করতে যাই তাহলে আমরা হেরে যাব। তো সেই জায়গাতে আছে ইংরেজরা। ইংরেজরা এসে কি বলে এই ছোট ছোট রাজ্যগুলোকে, যে আমরা তোমাদেরকে প্রোটেক্ট করব, তোমাদেরকে এই আক্রমণ থেকে বাঁচাবো। তার জন্য কি করতে হবে, তোমাদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে হবে। এর মাধ্যমে কিছু শর্ত ছিল যে এইগুলো করতে হবে, দিয়ে অধীনতামূলক মিত্রতা নীতি তোমাদের গ্রহণ করতে হবে। যদি তোমরা করো তাহলে তোমাদেরকে আমরা হেল্প করব বা তোমাদেরকে বাঁচাবো এই সমস্ত শক্তিশালী রাজ্যগুলোর হাত থেকে। তো এই ছিল হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। সেখানে কি বলা হয়েছে অধীনতামূলক মিত্রতা নীতির মধ্যে কি রয়েছে সেটা আমরা একটু পরে জানছি, যে এখানে শর্তগুলো কি কি ছিল। অন্যদিকে যে সমস্ত রাজ্যগুলো প্রথমে এই অধীনতামূলক মিত্রতা নীতি নিতে চায়নি, যেমন মহীশূরের শাসক টিপু সুলতান হোক, বা মারাঠারা হোক, বা এরা বা শিখরা হোক, এরা প্রথমেই নিতে চায়নি। এদেরকে কি করা হয়, যুদ্ধে হারিয়ে দেওয়া হয়, দিয়ে তাদেরকে জোর করে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে বাধ্য করা হয়। তো সেই জিনিসটাই আমরা এখানে আলোচনা করব। অষ্টাদশ শতকে ভারতীয় উপমহাদেশের রাজশক্তিগুলির মধ্যে অনবরত দ্বন্দ্ব চলত। প্রত্যেকেই নিজের শাসক এলাকা ও সম্পদ বাড়ানোর উদ্যোগ নিত, ফলে পারস্পরিক সংঘাত ছিল অনিবার্য। ব্রিটিশ কোম্পানিকেও একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে দেখতো রাজশক্তিগুলি। ফলে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বদলে রাজশক্তিগুলো অনেকেই কোম্পানির সঙ্গে জোট বাঁধত। দেশীয় রাজ্যগুলির অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কোম্পানি নিজের বাণিজ্যিক স্বার্থ, রাজনৈতিক কর্তৃত্ব সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। তাই ক্রমেই আঞ্চলিক রাজনীতির ব্যাপারে ব্রিটিশ কোম্পানির ভূমিকা নিতে শুরু করে। এছাড়া রাজনৈতিক অশান্তি কোম্পানির ব্যবসা বাণিজ্যের পথেও বাধা হয়েছিল। অতএব রাজ্যগুলির দলাদলি সুযোগে কোম্পানি সেগুলি দখল করার চেষ্টা করত। এবার ব্রিটিশ কোম্পানি তারা তো আর এমনি এমনি তাদেরকে হেল্প করছে না। কেন হেল্প করছে, এদের লক্ষ্য ছিল যে এই হেল্পের মাধ্যমে আমরা যারা হেল্প নিচ্ছে ছোট ছোট রাজ্যগুলো, তাদেরকে দখল করব, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি এমন ভাবে দখল করবো যে তাদের নিজেদের অস্তিত্ব না থাকে, সেখানে যা কথা চলবে সেটা ব্রিটিশদের কথা চলবে। এইটা তাদের মেন লক্ষ্য ছিল। এর ফলে যেমন ভাবে বাণিজ্য বৃদ্ধি পাবে, তেমনি ভাবে তারা যে একটু একটু করে জায়গা দখল করছে। যেমন আমরা দেখলাম বাংলাতে তারা মানে ট্যাক্স কালেক্ট করার অধিকার পেয়েছিল, এই সমস্ত অধিকারগুলো তাদের বৃদ্ধি পাবে। তো এইভাবে ধীরে ধীরে তারা করে। অন্যদিকে দেশীয় রাজ্যগুলো কি ভুল করেছিল, যেখানে তারা বুঝতেই পারেনি যে তাদের মেন শত্রু কারা, ব্রিটিশরা। এই জিনিসটা তারা বুঝতেই পারেনি। তাদের মনে হয়েছিল যে মারাঠারা বা মহীশূর যেহেতু এখন শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্রিটিশদের সঙ্গে আমরা চুক্তি করে নিই, তাহলে আমরা হয়তো বেঁচে যাব, আমাদের যে রাজ্য বেঁচে থাকবে। কিন্তু তার উল্টো জিনিসটা এখানে হয়। তো মেনলি ভারতীয় রাজ্যগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেইগুলোর কাজে লাগিয়ে ব্রিটিশরা এই সমস্ত নীতি গ্রহণ করে। ব্রিটিশ কোম্পানির অগ্রসী নীতির অন্যতম রূপ ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি ওই নীতি প্রয়োগ করে দেশীয় রাজ্যের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে, আগেও দেখলাম যে কে তৈরি শুরু করেন, এটা ওয়েলেসলি এটা শুরু করেন, এবং এর মাধ্যমে কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয় যে রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করবে তাদের উপরে, দিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয় মানে কি, অভ্যন্তরীণ বিষয় মানে হচ্ছে কোনো একটা রাজ্য কার সঙ্গে যুদ্ধ করবে, কার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করবে, কার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, বা কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে, কোনো চুক্তি, এই সমস্ত জিনিস করা, এইগুলোকে কন্ট্রোল করার কাজ করে ইংরেজরা। ভারতীয় আঞ্চলিক শক্তিগুলির বিবাদজনিত অশান্তিকে ওয়েলেসলি ব্রিটিশ শাসনের পক্ষে বিপদ হিসাবে তুলে ধরতেন এবং সরাসরি অথবা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে অধীনতামূলক মিত্রতা নীতি নিতে বাধ্য করতেন। এবার ওয়েলেসলি এইটা তাদের যে ওপরের মহল রয়েছে, অর্থাৎ ইংল্যান্ডে যারা বসে রয়েছে, তাদেরকে এটা বোঝায় যে এরা যদি নিজেদের মধ্যে লড়াই করে তাহলে ক্ষতিটা কাদের হবে, ক্ষতিটা আমাদের হবে। মানে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না ঠিক করে, যদি কোথাও যুদ্ধ হয় তাহলে সেখানে ব্যবসা বাণিজ্য ভালোভাবে হবে না। তো এই জিনিসটা বুঝিয়ে পারমিশনটা আদায় করে নেয় যে আমরা এই নীতির মাধ্যমে, অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে ভারতের যে দেশীয় রাজ্যগুলো আছে সেগুলোকে দখল করবো। অষ্টাদশ শতকে হায়দার আলী টিপু সুলতানের নেতৃত্বে মহীশূর রাজ্য দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল। মহীশূরের সেনাবাহিনী ইউরোপীয় কায়দায় গড়ে তোলা হয়েছিল। মহীশূরের আঞ্চলিক বিস্তার ও অর্থনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে বিভিন্ন শক্তির সঙ্গে হায়দার ও টিপুর সংঘাত হয়েছিল। ওই দ্বন্দ্ব ক্রমেই ব্রিটিশ কোম্পানি নাক গলাতে থাকে, ফলে নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্য মহীশূরের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের উদ্যোগী হয় ব্রিটিশ কোম্পানি। তো টোটাল 4টে যুদ্ধ হয় ইংরেজ এবং মহীশূরের মধ্যে
যেটাকে ইঙ্গো মহীশূর যুদ্ধ বলা হয়। হায়দার আলী এবং টিপু সুলতান এরা দুজন ছিল মহীশূরের রাজা। যদি বলা হয় যে মহীশূরের শাসক কে ছিল, মহীশূরের শাসক হচ্ছে হায়দার আলী এবং টিপু সুলতান। প্রথমে হায়দার আলীর মৃত্যুর পর তার ছেলে টিপু সুলতান মহীশূরের শাসক হয়। এবার মহীশূর সেই সময় ভারতের অন্যতম একটা শক্তিশালী রাজ্য ছিল, এবং ভারতের যে সমস্ত রাজ্যগুলো ইংরেজদেরকে মানে ইংরেজদের সঙ্গে যাদের লড়াই হয়েছিল তাদের মধ্যে একমাত্র এই মহীশূরই একমাত্র রাজ্য ছিল যারা ইংরেজদেরকে হারিয়ে দিতে পেরেছিল। মারাঠারা কিছুটা হারাতে পেরেছিল, কিন্তু মহীশূর বেশ বড় বড় কয়েকটা যুদ্ধে ইংরেজদেরকে তারা হারিয়ে দিয়েছিল। যাই হোক, 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয় কোম্পানি এবং মহীশূরের মধ্যে, সেগুলোকে ইঙ্গো মহীশূর যুদ্ধ বলা হয়। তাহলে যদি বলা হয় যে ইঙ্গো মহীশূর যুদ্ধ কটা হয়েছিল, 4টে ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। এবং কবে থেকে কবের মধ্যে? 1767 থেকে 1799 সালের মধ্যে এই 4টে যুদ্ধ হয়, এবং এই যুদ্ধটা ইঙ্গো মহীশূর যুদ্ধ নামে পরিচিত। ইঙ্গো বলতে ইংরেজ আর মহীশূর বলতে মহীশূর রাজ্য। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধের মাধ্যমে ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত করেন এবং রাজধানী শ্রীরঙ্গপট্টনম রক্ষা করতে গিয়ে টিপু সুলতান মারা যান। অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীশূরের সমস্ত রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়। চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ অব্দি মহীশূর রাজ্যের যে শাসকরা তারা ইংরেজদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, কিন্তু 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান মারা যায় যুদ্ধক্ষেত্রে, এবং সেই সময় মহীশূর রাজ্যটার উপরে এই অধীনতামূলক মিত্রতা নীতি চাপিয়ে দেওয়া হয় এবং মহীশূরের যে ক্ষমতা সেটা কেড়ে নেওয়া হয়। আর একটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট পাচ্ছি যে মহীশূরের রাজধানীর নাম কি? মহীশূরের সেই সময় রাজধানী ছিল শ্রীরঙ্গপট্টনম। ওকে, মহীশূর রাজ্যের বেশ কিছু অঞ্চল সরাসরি কোম্পানি শাসন প্রতিষ্ঠা হয়েছিল। কোম্পানি সেনাবাহিনী মোতায়েন করা হয় মহীশূরে, হায়দ্রাবাদকে মহীশূরের কিছু অংশ দেওয়া হয়। তো যাই হোক, এইভাবে মহীশূরের ক্ষমতা কেড়ে নেওয়া হয়। কিভাবে? কিছুটা অংশ ইংরেজরা নিয়ে নেয়, কিছুটা অংশ হায়দ্রাবাদকে দিয়ে দেওয়া হয়, বাকি অংশ ছোট যে অংশটা সেটাতে মহীশূরের একজন নাবালক রাজাকে সেখানে সিংহাসনে বসানো হয়, যার হাতে কোনো ক্ষমতা ছিল না। ওকে, এখানে একটা পয়েন্ট দেওয়া হয়েছে টুকরো কথাতে, সেটা হচ্ছে ইঙ্গো ফরাসি যুদ্ধ। যেমন আমরা দেখছি মহীশূর এবং ইংরেজদের মধ্যে লড়াই হয়েছিল, তেমনি ভাবে ইংরেজ এবং ফ্রান্সের মধ্যেও লড়াই হয়েছিল ভারতে, দক্ষিণ ভারতের বেশ কিছুটা অংশ জুড়ে। সেটাকে কর্ণাটকের যুদ্ধ বলা হয়। ভারতে উপনিবেশ গড়ে তোলা আর বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য ব্রিটিশদের সঙ্গে ফরাসিদের স্বার্থের সংঘাত চলেছিল প্রায় 20 বছর ধরে। 1744 থেকে 1763 খ্রিস্টাব্দের মধ্যে এই সংঘাত মূলত দক্ষিণ ভারতের সীমাবদ্ধ ছিল। করমণ্ডল উপকূল আর তার পশ্চাৎভূমিকে ইউরোপীয়রা কর্ণাটিক নাম দিয়েছিল। তারা এই অঞ্চলটার নাম দিয়েছিল কর্ণাটিক। তো সেইখানে 1744 থেকে 1763 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে লড়াই হয়। কটা হয়েছিল? টোটাল 3টে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, কর্ণাটিক বা কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। এই অঞ্চলটি ছিল 3টি ইঙ্গো ফরাসি যুদ্ধের মূল কেন্দ্র। তাহলে যদি বলা হয় ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কটা কর্ণাটিকের যুদ্ধ হয়েছিল? 3টে হয়েছিল। ভারতের ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল চন্দননগর এবং পন্ডিচেরি। চন্দননগর যেটা আমাদের পশ্চিমবঙ্গে তখন বাংলা নাম ছিল, বাংলাতে পড়তো, এবং পন্ডিচেরি একটা আজকে কেন্দ্রশাসিত অঞ্চল। এই দুটো জায়গা ফরাসিদের সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, সেইখান থেকে তারা শাসন করত। এই সময় পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল ডুপ্লে স্থানীয় রাজা ও নবাব ও অঞ্চল প্রধানদের সেনাবাহিনী ও সম্পদ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলেন। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফরাসিদের সেই সময় নেতৃত্ব কে দিচ্ছিল? তার নাম ছিল হচ্ছে জেনারেল ডুপ্লে। ওকে, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসে, যেটা তৃতীয় কর্ণাটকের যুদ্ধের অংশ, তো ফরাসিদের চূড়ান্ত পরাজয় হয় এবং এই পরাজয়ের ফলে ভারতে ব্রিটিশদের ক্ষমতা বিস্তারের পথে আর কোনো ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী রইল না। তাহলে যদি তোমাদের কোশ্চেন করা হয় যে বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়, সেটা হয় হচ্ছে 1760। দেখলাম যে কত থেকে হচ্ছে, দেখো উপরে 1744 থেকে 1763 অব্দি হয়েছিল, তার মধ্যে 1760-এর যে যুদ্ধ সেটা মোটামুটি বলা যায় যে এই যুদ্ধের মাধ্যমে ফরাসিদের সঙ্গে লড়াই শেষ হয়ে গেছিল, কারণ এরপরে ফরাসিরা প্রচন্ডই দুর্বল হয়ে পড়েছিল। যেমন বললাম যে 3টে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। 3টে কর্ণাটকের যুদ্ধ মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। অ্যাকচুয়ালি সেখানে তার মধ্যে একাধিক যুদ্ধ হয়েছিল, ছোট বিভিন্ন জায়গাতে যুদ্ধ হয়েছিল। সেই সমস্ত যুদ্ধগুলোকে একসাথে নিয়ে বলা হয় প্রথম কর্ণাটকের যুদ্ধ। তারপর আবার দ্বিতীয়তেও সেম অনেকগুলো যুদ্ধ হয়েছিল, তাদের সেই সমস্ত যুদ্ধগুলোকে একসাথে নিয়ে বলা হয় দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। আর তৃতীয় ক্ষেত্রেও তাই। তো তৃতীয় কর্ণাটকের যুদ্ধের একটা অংশের নাম বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাস বলে একটা জায়গাতে এই যুদ্ধটা হয়েছিল বলে সেটার নাম হয়েছিল বন্দিবাসের যুদ্ধ। সেই যুদ্ধটা ফাইনাল যুদ্ধ ছিল, যেখানে ব্রিটিশরা ফরাসিদেরকে পরাজিত করে। ওকে, আমরা চলে আসি আবার কোথায়, যেটা পড়ছিলাম সেটা হচ্ছে
অধীনতামূলক মিত্রতা নীতি সেখানে। দাক্ষিণাত্যে তখন মারাঠা জোটের আধিপত্য বজায় ছিল। প্রথমে আমাদের মহীশূরের কথা বলা হলো, এবার মারাঠাদের কথা বলা হচ্ছে। আরো একটা শক্তিশালী রাজ্য, সেই সময় মারাঠারা প্রচন্ড বেশি শক্তিশালী ছিল এবং মহীশূরের মতো মারাঠারাও ইংরেজদেরকে হারিয়ে দিতে, বেশ কিছু যুদ্ধে হারিয়ে দিতে সক্ষম হয়েছিল। দাক্ষিণাত্যে তখন মারাঠা জোটের আধিপত্য বজায় ছিল। পেশোয়া পদের অধিকার নিয়ে মারাঠা জোটের মধ্যে বিবাদ বাধে। এবার এই পেশোয়া পদটা কি? পেশোয়া হচ্ছে সেই সময় মারাঠাদের যিনি প্রধান হতেন, রাজা এক কথায় বলা যেতে পারে, সেই প্রধানকে পেশোয়া বলা হতো। তো এই পেশোয়া কে হবে সেই নিয়ে মারাঠাদের মধ্যে লড়াই হচ্ছিল, কারণ মারাঠাদের মধ্যে অনেকজন সেই সময় খুব শক্তিশালী নেতা ছিল, তাদের প্রত্যেকেরই স্বপ্ন ছিল যে আমরা পেশোয়া হব। তো এই নিয়ে সেই সময় লড়াই হয় এবং সেইটার সুযোগ নেয় ইংরেজরা। রঘুনাথ রাও পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করেন। সেই সময় যিনি পেশোয়া ছিলেন নারায়ণ রাও, তিনি খুব বাচ্চা একজন, মানে বাচ্চা ঠিক নয়, খুব অনভিজ্ঞ ছিলেন, নতুন পেশোয়া হয়েছিলেন। তাকে হত্যা করে দেয় রঘুনাথ রাও বলে একজন, এবং তার উদ্দেশ্য ছিল, রঘুনাথ রাওয়ের উদ্দেশ্য ছিল কি? সিংহাসন দখল করা। তখন মারাঠা সরকাররা রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে একজোট হয়। যখন দেখে যে পেশোয়াকে হত্যা করে দেওয়া হয়েছে নারায়ণ রাওকে, তখন মারাঠাদের অন্যান্য যে সর্দাররা, মারাঠাদের যারা প্রধান প্রধান শক্তিশালী ব্যক্তি ছিল তাদেরকে সর্দার বলা হতো, সেই সর্দাররা একত্রিত হয়ে রঘুনাথ রাওয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবার রঘুনাথ রাও দেখে বিপদ, যদি এই এত বড় বড় সর্দাররা তার বিরুদ্ধে লড়াই করে, সে অবভিয়াসলি হেরে যাবে, কারণ তার কাছে অত শক্তি নেই এদের সবাইকে হারানোর মতো। তখন রঘুনাথ রাও কি করে? ব্রিটিশদের কাছে সাহায্য প্রার্থনা করে। মাদ্রাজ এবং মুম্বাই থেকে ব্রিটিশ বাহিনী রঘুনাথ রাওয়ের সাহায্যের জন্য যায়। ক্রমে মারাঠা জোটের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত তৈরি হয়। যদিও 1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের চুক্তিতে কোম্পানির সঙ্গে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়, কোম্পানি বিরোধী শক্তিশালী জোট ভেঙে যায়। কি হয়? রঘুনাথ রাও যায় ব্রিটিশদের কাছে সাহায্যের জন্য, আর ব্রিটিশরা তো এই জন্যই বসেছিল যে কাদের মধ্যে প্রবলেম হবে সেই প্রবলেমে আমরা ঢুকবো, দিয়ে সেই জায়গাটা পুরো দখল করে নেবো, এটাই তাদের টার্গেট ছিল। তো এখানে রঘুনাথ রাওয়ের সঙ্গে হচ্ছে চুক্তি করে ব্রিটিশরা, দিয়ে লড়াই হয় কাদের মধ্যে? ব্রিটিশ, রঘুনাথ রাও, এরা দুজনে এক দলে, আর একদিকে হচ্ছে বাকি যারা মারাঠা সর্দাররা রয়েছে তাদের লড়াই হয়। যদিও সেই লড়াইটা 1782 খ্রিস্টাব্দে শেষ হয়ে যায় একটা চুক্তির মাধ্যমে, সলাবাইয়ের চুক্তি বা সলবাইয়ের চুক্তিটা অনেক জায়গাতে সলাবাইয়ের চুক্তিও লেখা রয়েছে। তো সেই চুক্তিতে কি হয়? ব্রিটিশরা বলে যে ঠিক আছে, আমরা তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবো না, কে পেশোয়া হবে কে হবে না, তোমরা কি করবে সেটা তোমরা নিজেরা ঠিক করো, আমরা এর মধ্যে ঢুকবো না। যাই হোক, এরপরেও এই চুক্তি শেষ হয়ে যায়, মানে এই চুক্তির মাধ্যমে ইংরেজদের সঙ্গে দ্বন্দ্ব সম্পূর্ণ শেষ হয়নি, এরপরে আবার হবে। পেশোয়া পদ নিয়ে অবশ্য মারাঠা সর্দারদের দ্বন্দ্ব চলতেই থাকে। সেই সুযোগে ওয়েলেসলি মারাঠা শক্তির সঙ্গে সরাসরি সংঘাতের উদ্যোগ নেন। তো সলাবাইয়ের চুক্তির পরেও আবার মারাঠাদের মধ্যে পেশোয়া কি হবে সেই নিয়ে সংঘাত হয়। সেই সময় ওয়েলেসলি যে হচ্ছে কি করে, ভাবে যে এইটা সুযোগ, এই সময় পেশোয়াদের মানে হচ্ছে মারাঠাদেরকে পুরো দখল করা যেতে পারে। 1802 খ্রিস্টাব্দে কোম্পানি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সই করিয়ে নেয়। তো ফাইনালি 1802 সালে একটা চুক্তি হয়, যে চুক্তিটার নাম কি? বেসিনের চুক্তি। বেসিন বলে একটা জায়গা রয়েছে, সেই বেসিন জায়গাতে বসে চুক্তিটা হয়েছিল বলে এই চুক্তিটার নাম হচ্ছে বেসিনের চুক্তি। তো সেই চুক্তিতে কি হয়? সেই সময় যিনি পেশোয়া ছিলেন অর্থাৎ দ্বিতীয় বাজিরাও, তার সঙ্গে ইংরেজরা অধীনতামূলক মিত্রতা নীতিতে সন্ধিবদ্ধ হয়, এবং এর মাধ্যমে কি হয়? পেশোয়ার দরবারে ব্রিটিশ রেসিডেন্ট বসানো হয়। কোম্পানির সমর্থন নিয়ে দ্বিতীয় বাজিরাও শাসন চালাতে থাকেন। কিন্তু দাক্ষিণাত্যের বিভিন্ন জায়গায় মারাঠাদের সঙ্গে কোম্পানির লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত পেশোয়া দ্বিতীয় বাজিরাও বিভিন্ন মারাঠা গোষ্ঠীকে একজোট করে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, যেটা 1817 থেকে 19 খ্রিস্টাব্দ অব্দি চলে, সেখানে কোম্পানির মুখোমুখি হন। সেই যুদ্ধে মারাঠা বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। কোম্পানি পেশোয়া সমস্ত এলাকা দখল করে নেয়, পেশোয়া পদ বিলুপ্ত করে দেওয়া হয় এবং মারাঠা শক্তি অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়। দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চূড়ান্ত রূপ পায়। কি হয়েছিল? বেসিনের চুক্তিতে তো সাইন হয়ে গেছিল, বাজিরাও কি হচ্ছে সাইন করে ইংরেজদের সাহায্য নিয়ে শাসন করছিল, কিন্তু বাজিরাও বুঝতে পারে যে এইভাবে অ্যাকচুয়ালি ব্রিটিশরা তার উপর কি করছে? ক্ষমতা বিস্তার করছে। যখন চাইছে টাকা চাই, যখন ইচ্ছে টাকা চাইছে, তার কোনো অধিকার নেই, কোনো চুক্তি করতে পারছে না, কারোর সঙ্গে সন্ধি করতে পারছে না। এক সময় বাজিরাও ভাবতে থাকে আমি কি আদৌ স্বাধীন রাজা, আমার তো কোনো ক্ষমতাই নেই। সেই সময় সে ঠিক করে যে না, অনেক হয়েছে ব্রিটিশদের হয়ে কাজ করা, এবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো সেই হিসাবে সে বাকি যারা মারাঠা সর্দার ছিল তাদেরকে একত্রিত করে এবং দিয়ে যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধে সে হেরে যায় এবং ইঙ্গো মারাঠা, সেটার নাম হচ্ছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ। তাহলে ইংরেজদের সঙ্গে মারাঠাদের কটা যুদ্ধ হয়? 3টে যুদ্ধ হয়, 3টে ইঙ্গো মারাঠা যুদ্ধ। এবং শেষ ইঙ্গো মারাঠা যুদ্ধ যেটা 1817-19 খ্রিস্টাব্দে হয়, সেই যুদ্ধে মারাঠারা পরাজিত হয় এবং পেশোয়া যে পদটাই ছিল সেটাই তুলে দেওয়া হয়। ওকে, এবার হচ্ছে কি এইটার মাধ্যমে পুরো দক্ষিণ ভারতের
পুরো বিশাল বড় জায়গাতে ইংরেজদের আধিপত্য বিস্তার হয়ে যায়, কারণ অলরেডি তারা হায়দ্রাবাদের যে নিজাম তাকে সাইন করিয়ে দিয়েছে, যে মহীশূর রয়েছে তাদেরকে সাইন করিয়ে দিয়েছে, মারাঠা তাদেরকে সাইন করিয়ে দিয়েছে, তো বিশাল বড় জায়গাতে তাদের ক্ষমতা বিস্তার হয়। উত্তর ভারতে অযোধ্যা পাঞ্জাব কোম্পানির অগ্রাসনের মুখোমুখি হয়। 1773 খ্রিস্টাব্দে অযোধ্যার কয়েকটি কোম্পানির প্রতিনিধি নিয়োগ করা হয়। কবে হচ্ছে? 1773-এ। আর তাছাড়া কোম্পানির স্থায়ী সেনাবাহিনী অযোধ্যায় মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি অযোধ্যার উত্তরাধিকারী নিয়ে গোলযোগ তৈরি হয়। তো অযোধ্যাকেও তারা এক কথায় নিজেদের তারা হস্তক্ষেপ করে জায়গাটা দখল করে তাদের আন্ডারে রাখে। উত্তর ভারতে পাঞ্জাবের শিখ শক্তির মোকাবিলা করাই কোম্পানির পক্ষে বাকি ছিল। এই সমস্ত শক্তিকে হারানোর পরে একটা মাত্র শক্তিশালী জাতি সেই সময় বেঁচে ছিল, যেটার উপরে তখন ইংরেজদের অধিকার ছিল না, সেটা হচ্ছে পাঞ্জাব। শিখদের মধ্যে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব গজিয়ে ওঠে। তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গা দখল করে ইংরেজরা এমনি এমনি দখল করেনি, সেই সমস্ত জাতিরা নিজেদের মধ্যে লড়াই করছিল, কে উত্তরাধিকার হবে, কে পেশোয়া হবে। এই সমস্ত কারণেই অধিকাংশ জায়গাতে ইংরেজরা সেই সুযোগটা কাজে লাগায়। রাজনৈতিক গোলযোগের ফলে উত্তর ভারতে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতো, ফলে অশান্ত পরিস্থিতিকে শান্ত করার দোহাই দিয়ে ব্রিটিশ কোম্পানি পাঞ্জাবে হস্তক্ষেপ করতে থাকে। 1845 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধে শিখ বাহিনী হেরে যায়। তাহলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ কবে হচ্ছে? 1845 খ্রিস্টাব্দে। এবং এখানে একটা চুক্তি হয়, লাহোরের চুক্তি 1846 খ্রিস্টাব্দে হয়। এই অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, শিখ দরবারে ব্রিটিশ রেজিডেন্ট নিযুক্ত হয়। তো এখানে যে যুদ্ধের পরে যে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে জলন্ধরের চুক্তি, সরি লাহোরের চুক্তি। লাহোরের চুক্তির মাধ্যমে এই জায়গাটাতে পাঞ্জাবদের যে জায়গাটা সেখানে ব্রিটিশ আধিপত্য বিস্তার হয়। সত্যবিলোপ নীতি প্রক্রিয়া আছে, এরপরে সত্যবিলোপ নীতি বলা হয়েছে। এবার এত অব্দি আলোচনা করার পর আমরা একটা জিনিস তো এখানে বলাই হয়নি, সেটা হচ্ছে এই অধীনতামূলক মিত্রতা নীতিতে অ্যাকচুয়ালি কি লেখা ছিল, কি কথা বলা ছিল। এখানে কি বলা হচ্ছে, যে রাজা অধীনতামূলক মিত্রতা নীতি সাইন করবে তাকে একটা সুবিধা দেওয়া হবে। কি সুবিধা দেওয়া হবে? তার রাজ্যে একটা ব্রিটিশ সেনাবাহিনী থাকবে, ব্রিটিশদের ইংরেজদের একটা সেনাবাহিনী থাকবে। ওকে, সেই সেনাবাহিনীর কাজ কি হবে? সেনাবাহিনীর কাজ হবে অন্য কেউ আক্রমণ করলে তাদের বিরুদ্ধে এই ব্রিটিশ সেনাবাহিনী রাজাকে রক্ষা করবে। অর্থাৎ যদি ধরো ফর এক্সাম্পল অযোধ্যার নবাব সাইন করেছে অধীনতামূলক মিত্রতা নীতি, তার মানে অযোধ্যাতে একটা ব্রিটিশ সেনাবাহিনী থাকবে। এবার থেকে সেই সেনাবাহিনীর কাজ হবে অযোধ্যার উপর যদি কেউ আক্রমণ করে তাহলে সেই আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করবে। এবার এমনি এমনি এটা করবে না, এমনি এমনি করবে না, তার জন্য এই ইংরেজদের বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হতো এই সেনাবাহিনীকে রাখার জন্য। সেকেন্ড যেটা বলা হয় যে যে ব্যক্তি, যে রাজা অধীনতামূলক মিত্রতা নীতি সাইন করবে তার দরবারে একজন ব্রিটিশ অফিসার থাকবে। তার কাজ কি হবে? রাজা কি কাজ করছে সেই সমস্ত কিছু ইংরেজদেরকে জানানো। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে রাজা যে নিজের যে স্বাধীনতা, রাজা মানে কি, সে স্বাধীনভাবে শাসন করবে, স্বাধীনভাবে চুক্তি করবে, স্বাধীনভাবে দেশ পরিচালনা করবে, নীতি নিয়ম ইত্যাদি করবে না, আজ থেকে আর করতে পারবে না। দরবারে একজন করে ব্রিটিশ ব্যক্তি থাকবে, তার কথা অনুযায়ী সমস্ত কিছু হবে। ওকে, তো এবার প্রশ্ন আসবে যে এই নবাব বা রাজারা এই চুক্তিটা সাইনই বা করছিল কেন? যেখানে তার স্বাধীনতাই চলে যাচ্ছে তাও সাইন কেন করছিল? তার কারণ হচ্ছে তারা দুর্বল ছিল। তারা জানতো যে অন্য কেউ আক্রমণ করলে আমরা সেই আক্রমণ প্রতিহত করতে পারবো না, তার থেকে বাবা আগে থেকে সারেন্ডার করে যাই, অন্তত রাজত্বটা তো বেঁচে থাকবে, আমি তো রাজা হয়ে থাকবো, তারপর ব্রিটিশরা যা করে করুক। আর এই চুক্তিতে অধীনতামূলক মিত্রতা নীতির 3 নম্বর চুক্তি ছিল যে যে রাজা এটা সাইন করবে সে অন্য কোনো রাজ্যের সঙ্গে সন্ধি করতে পারবে না, যুদ্ধ ঘোষণা করতে পারবে না, মিত্রতা স্থাপন করতে পারবে না, কোনো অন্যান্য রকম কোনো চুক্তি করতে পারবে না। এক কথায় সমস্ত স্বাধীনতা চলে যায় ব্রিটিশদের কাছে। এবার ফাইনালি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি। নামের মধ্যেই একটা মানে খুঁজে পাচ্ছ, সত্য আর বিলোপ। সত্য মানে কি? রাইট, অধিকার, আর বিলোপ মানে কেড়ে নেওয়া। অধিকার কেড়ে নেওয়ার আইনকে বলা হচ্ছে সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতির মাধ্যমে কোম্পানি পরোক্ষ ও প্রত্যক্ষ কর্তৃত্ব কোম্পানির উদ্যোগে চূড়ান্ত রূপ পেয়েছিল। ওই নীতির প্রয়োগকর্তা হচ্ছে কে? লর্ড ডালহাউসি। এবার যদি প্রথম কোশ্চেন যেটা আসছে এখান থেকে যে সত্য বিলোপ নীতি কে প্রতিষ্ঠা করে, সে হচ্ছে ডালহাউসি। এর আমলে, অর্থাৎ ডালহাউসি কবে থেকে কবে অব্দি ছিল গভর্নর জেনারেল? 1848 থেকে 1856। এর মধ্যে এই সত্য বিলোপ নীতি প্রতিষ্ঠা হয়। কোম্পানির অগ্রযাত্রা প্রকট করেছিল যেসব ভারতীয় শাসকদের কোনো পুরুষ উত্তরাধিকারী থাকতো না তাদের এলাকা কোম্পানির হস্তগত হয়ে যেত। এইটা হচ্ছে সত্য বিলোপ নীতির মূল
হচ্ছে কথা বলা ছিল, সেটা আমি এখানে বলছি এই জিনিসটা কি। সেইভাবে কাদের কাদের থেকে এই নীতি, মানে এই নীতির মাধ্যমে কাদের কাদের জায়গা দখল করা হয়, সেটা হচ্ছে ডালহৌসি, সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল দখল করে নেন। কোম্পানির সেনাবাহিনীর খরচ মেটানোর জন্য হায়দ্রাবাদের বেরার প্রদেশ ছিনিয়ে নেয় ডালহৌসি। আচ্ছা, এই অবধি সত্যবিলোপ নীতি বলা হয়েছে। এবার সত্যবিলোপ নীতি কি? আগে দেখলাম অধীনতামূলক মিত্রতা নীতি, কারা কারা সাইন করেছে দেখে নিলাম অলরেডি। ধরো হায়দ্রাবাদের নিজাম করেছে, মহীশূর করেছে, মারাঠারা করেছে, তাদেরকে করতে বাধ্য করা হলেও করেছে। তো এবার সত্যবিলোপ নীতিতে বলা হয় যে কোনো রাজার যদি পুত্র না থাকে, সেই সময় নিয়ম ছিল রাজার যে পুত্র সে রাজা হবে, তাই তো, রাজার যে পুত্র সে রাজা হবে। এবার কোনো রাজার যদি পুত্র না হতো বা তার কোনো পুত্র যদি সন্তান না থাকতো, তখন সেই রাজা কি করতো? দত্তক নিত, একজন ছেলেকে দত্তক নিত, দিয়ে তাকে রাজা বানানো হতো। ডালহৌসি এতে বলে যে না, আজ থেকে আর দত্তক নেওয়া যাবে না। যে সমস্ত রাজ্যগুলো, সবার ক্ষেত্রে বলা হয়নি, যে সমস্ত রাজ্যগুলো ব্রিটিশদের আন্ডারে রয়েছে বা সহায়তাতে রয়েছে, অর্থাৎ আগে তারা কোনোভাবে ব্রিটিশদের কাছ থেকে হেল্প নিয়েছে, সেটা অধীনতামূলক মিত্রতা নীতির মাধ্যমে নিয়েছিল। তো সে যারা নিয়েছিল তাদের যদি কোনো পুত্র সন্তান না থাকে, তাদেরকে আর দত্তক পুত্র নিতে দেওয়া হবে না, বরং সেই রাজ্যটা ডাইরেক্ট ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। এবার থেকে সেই রাজ্যটা ব্রিটিশরা শাসন করবে, কোনো দত্তক পুত্র নেওয়া যাবে না, এইটা বলা হয়। তো এইটা ছিল অধীনতামূলক সত্যবিলোপ নীতি। এছাড়াও ডালহৌসি অন্যান্য জায়গা কিভাবে দখল করে? হায়দ্রাবাদের একটা জায়গা, হায়দ্রাবাদ রাজ্যের মধ্যে হায়দ্রাবাদ অলরেডি অধীনতামূলক মিত্রতা নীতি সাইন করে বসেছিল, ঠিক আছে, কিন্তু তাদের কাছ থেকে বেরার অঞ্চলটা কেড়ে নেওয়া হয়। কিভাবে কেড়ে নেওয়া হয়? যে সেনাবাহিনীর খরচ চালাতে হবে, তোমাদের এখানে আমরা সেনাবাহিনী রেখেছি, তাদের প্রচুর খরচ হচ্ছে, তাদের জন্য যে তাদের যে খরচা সেটা তোলার জন্য বেরার অঞ্চলটা নিয়ে নেওয়া হয়। 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে অযোধ্যার বাকি অংশ কোম্পানির দখলে নিয়ে আসেন তিনি। অযোধ্যাকেও দখল করে নেওয়া হয়। কিভাবে? অযোধ্যা আগেই অধীনতামূলক মিত্রতা নীতি সাইন করে নিয়েছিল, তাতেও খুশি হয় না ডালহৌসি। সে কি করে? অযোধ্যাকে বলে যে এখানকার যে রাজা, সেই সময় যিনি রাজা ছিলেন তার নাম আছে ওয়াজিদ আলী শাহ, ঠিক আছে, ওয়াজিদ আলী শাহ বলে একজন রাজা ছিলেন। তাকে বলা হয় যে তুমি শাসন করতে পারছো না, তোমার শাসনে অযোধ্যার ক্ষতি হচ্ছে, চলো অযোধ্যা দখল। এবার থেকে অযোধ্যাকে কে শাসন করবে? ব্রিটিশ শাসন করবে। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে জেতার ফলে পাঞ্জাবে ক্রমশ কোম্পানির অধিকার চলে যায় এইভাবে। আচ্ছা, পাঞ্জাবে তাহলে ইঙ্গ শিখ যুদ্ধ কটা হয়েছিল? দেখছি দুটো ইঙ্গ শিখ যুদ্ধ হয়েছিল। তাহলে কি পেলাম? মহীশূরের সঙ্গে যুদ্ধ হয়েছিল 4টে, ফরাসিদের সঙ্গে যুদ্ধ হয়েছিল 3টে, মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল 3টে, শিখদের সঙ্গে হয়েছিল 2টো। 1857 খ্রিস্টাব্দের মধ্যে লর্ড ডালহৌসির নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের 60% বেশি অঞ্চল ব্রিটিশ কোম্পানির অধিকার প্রতিষ্ঠা হয়ে গেছিল। কিভাবে? এই সত্যবিলোপ নীতি হোক বা অপশাসন বা কুশাসন, এই সবের অভিযোগে যেভাবে হোক তারা দখল করে নিয়েছিল, যে 60% জায়গা চলে গেছিল ব্রিটিশদের আন্ডারে। ওকে, এই ছিল আজকের পুরো টপিক কমপ্লিট। আগের দিন আমরা এই ম্যাপটা আলোচনা করে নিয়েছিলাম। ওকে, নেক্সট দিন আমরা 3 নম্বর চ্যাপ্টার নেক্সট ক্লাস থেকে শুরু করবো। তোমরা জানিও কেমন লাগছে এই ক্লাসগুলো। এর সাথে সাথে যেহেতু এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, দ্য জিকে একাডেমি টেলিগ্রাম চ্যানেলে। তোমরা সবকিছু পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন হতে পারো, বা তোমরা টেলিগ্রামে সার্চ করো দ্য জিকে একাডেমি। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। জিকে একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।